দুতে ভূত হয়ে যায়। আমাদের হাত থেকে তুই পালাবি। যে জাদুর গ্লাসের তরল, এটা ওই রাক্ষসকে খাইয়ে দেবে। আছাড় খেতে খেতে খানিক সময় পর রাক্ষসটি মারা যায়। সেটা ছিল পলাশপুর নামের একটা গ্রাম। এই গ্রামে মোহন নামে একটা বৃদ্ধা লোক তার দুটো মেয়েকে নিয়ে বাস করত। মোহনের স্ত্রী মারা গেছে বেশ কয়েকদিন হয়েছে। মোহন তার মেয়ে দুটোকে খুব যত্নে মানুষ করেছে। ও বাবা, বাড়ি তো একটাও আনাজপাতি নেই, কিছু সবজি বাজার লাগবে, আর চালও তো প্রায় ফুরিয়ে এসছে। কিছু বাজার করার ব্যবস্থা করো না বাবা, তোমার কাছে কিছু পয়সা থাকে তা দাও না আমাকে। আরে মা, কি যে বলি রে তোকে, একটাও কাছে পয়সা নেই। আর সবজি মাঠে রুয়েছি, কিন্তু যা বৃষ্টি হচ্ছে ফলন ভালো হবে বলে তো মনে হচ্ছে না। তাদের কথার মাঝখানেই এসে পড়ে মোহনবাবুর বড় মেয়ে পূজা। সে ছিল ভীষণ অহংকারী, আর সব সময় টাকা পয়সার লোভ ছিল তার মনে। হ্যাঁ বাবা, আমাকে যে আজকে 500 টাকা দেওয়ার কথা ছিল, তা কই সে টাকা? এমা, 500 টাকা তো দূরের কথা, আমার কাছে না এখন একটা টাকাও নেই। কি দিয়ে বাজার করব সেটাই ভেবে পাচ্ছি না। ওসব আমি কোনো কথা শুনতে চাই না বাবা। আমার টাকা লাগবে বলেছি মানেই টাকা লাগবে। আমি মেকআপের কিছু জিনিস কিনবো, দুটো শাড়ি কিনবো। তুমি যদি আমার টাকা পয়সা না দিতে পারো, তাহলে নয় আমার এই বাড়ির থেকেই চলে যেতে হবে। এবার তুমি কি করবে নিজে ডিসাইড করো। এ দিদি, তোর এখন টাকা পয়সায় পেয়েছে, আমরা কি খাবো সেটা নিয়েই চিন্তা করছি। বাবা মাঠে সবজি রুয়েছে, কিন্তু কি বৃষ্টি হচ্ছে বলতো, ফসল না ফললে তোকে টাকা দেবে কি করে বলতো। এখন আমরা তো আগে নিজেরা পেটে খেয়ে বাঁচি, তারপর না হয় তুই টাকার কথা বলিস। আজকে দুপুরে কি রান্না করব তারও ঠিক নেই রে দিদি, তুই একটু মাথাটা ঠান্ডা কর। তোকে আমিই পয়সা দেবো কোনি, দাঁড়া টিউশনির ফিসটা পাই। শোনো বাবা, আমার ওসব শোনার টাইম নেই। আমার এক্ষুনি শাড়ি, লিপস্টিক, মেকআপ এসবের প্রয়োজন। যদি তোমরা টাকা না দিতে পারো, তাহলে আমার এই বাড়িতে থেকে কি লাভ? আজকে বিকাল পর্যন্ত টাইম দিচ্ছি, আমার সব কিছু রেডি করে দেবে। আর না হয় আমার হাতে 2000 টাকা আচ্ছা দেবে। দিদি, তোকে তো বারবার বলছি যে বাড়িতে কোনো টাকা পয়সা নেই, কি খাবো তার ঠিক নেই, তুই কেন বুঝতে পারছিস না? তুই একটু বোঝার চেষ্টা কর। কিছুদিন পরে আমি তোকে নিজেই টাকা দেবো কোনি, আজকে আর ওরকম করিস না। আচ্ছা মা শোন, তুই রাগ করিস না, আমাকে একটু টাইম দে বেলাটা। আমি দেখি বাজারে গিয়ে যদি কিছু পয়সা জোগাড় করতে পারি এসে, তাহলে তোর দেবো কোনি। ও দিদি, শুনেছ ওই ভয়ঙ্কর গুহার কথা? কি সর্বনাশ, ওর থেকে তো ভূত বার হচ্ছে গো। ভূত বার হয়ে নাকি সব যুবতী মেয়েদের টেনে নিয়ে ওর ভিতর চলে যাচ্ছে। হ্যাঁ গো দিদি, তাই তো শুনলাম। আমার তো খুব ভয় লাগছে। আমার একটা বড় মেয়ে আছে, যদি টেনে নিয়ে চলে যায়, খুব ভালো করে বোঝাতে হবে মেয়েটাকে, যেন ওই জঙ্গলের আশেপাশে না যায় আমার মেয়েটা। সেই সময়ই সেখানে ছোট মেয়েটা এসে হাজির হয়। কি গো মাসিমারা, তোমরা কি নিয়ে কথা বলছো? কি নিয়ে এত ভয় পেয়ে আছো গো? আরে তুই জানিস না কি হয়েছে জানিস? ওই জঙ্গলের পাশে যে গুহাটা আছে, ওই গুহার থেকে ভূত বার হচ্ছে, আর ভূত এসে সব যুবতী মেয়েদের টেনে নিয়ে ওর ভিতর চলে যাচ্ছে। শুনেছি নাকি ওই গুহাটায় যত সব রাক্ষসরা বাস করে। আমার তো খুব ভয় লাগে রে। তোরাও দুটো বড় বড় মেয়ে আছিস, দেখিস তোরা দুই বোন যেন কোনো মতে ওই গুহার ধারে বাড়ে যাবি না, তাহলে কিন্তু টেনে নিয়ে চলে যাবে। আর তোর দিদিকেও বুঝিয়ে বলবি যেন গুহার ধারে বাড়ে না যায়। ও বাবা, বাড়িতে একটু রুটি ছিল আর একটু আলু ছিল, তাই দিয়েই দুটো রুটি আর আলুর তরকারি করেছি, খেয়ে নাও বাবা। আমি একা কেন খাবো রে মা? তুই আর তোর দিদিও আমার সঙ্গে খাবি আয়। কিন্তু তোর দিদি কই? তোর দিদি তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল সে? রাগ কি কমেছে একটু? খুব রাগ করে তোর দিদিটা আমার ওপর। আমিও ওকে একটু টাকা দিতে পারি না? ও বাবা, দিদির রাগ আস্তে আস্তে কমে যাবে কোনি, ছোট্টবেলার থেকে তো ওই রকম একটু, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি জানো বাবা, নাকি গুহার ওখান থেকে ভূত বার হচ্ছে, সব মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে। আমার দিদিকে একটু ভালোভাবে সাবধান করতে হবে। সেই মুহূর্তেই তার দিদি সেখানে এসে পৌঁছায়। এ দিদি আয়, বাবা তোর জন্য রুটি নিয়ে বসে আছে। এই রাখ তো তোর ন্যাকামো, ওসব রুটি খেতে আমি আসিনি। ও বাবা, টাকা জোগাড় করতে বলেছিলাম, আমার জন্য টাকা জোগাড় করেছো? আরে মা, তার মানে আমি আসলে টাকার জোগাড় করতে পারিনি মা রে। আমাকে আর 2 দিন টাইম দে, আমি তোর টাকার জোগাড় করে দেব। আসলে সবজি ওটার টাইম হয়ে গেছে, ওই সবজি বিক্রি করে আমি তোকে টাকা দেব। টাকা দিতে হবে না, যাও, ভাল লাগে না, আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাচ্ছি। যাস না মা, তুই রাগ করে। মা যাস না, দাঁড়া। একদিন ওই গুহার মধ্য থেকে একটা ধুতি পাঞ্জাবি পরা লোক বেরিয়ে এসে মোহনবাবুদের গ্রামের ভিতরে আসে।
এই তো এখানে একটা গ্রাম মনে হচ্ছে। না, এই গ্রামেই আমাকে খুঁজতে হবে। যেভাবে হোক আজকে দিন সময়ের মধ্যে একটা যুবতী মেয়েকে ধরে নিয়ে যেতেই হবে, না হলে যে রাক্ষস আমাকেই খেয়ে ফেলবে। সেই সময়ই মোহনবাবুর বড় মেয়ে রাগ করে আসছিল। একটু দাঁড়াবেন, শুনবেন, একটু একটু দরকার ছিল আপনার সঙ্গে। আমি তো আপনাকে চিনি না, কি দরকার আমার সঙ্গে আপনার? আসলে আপনি বলতে পারবেন যে এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে কে আছে? আমার সবচেয়ে সুন্দরী একটা মেয়ের খুবই প্রয়োজন ছিল। আপনি আমাকে কি সাহায্য করবেন? সুন্দরী মেয়ে কেন? সুন্দরী মেয়ে দিয়ে কি হবে? আমাদের গ্রামে সুন্দরী মেয়ে দিয়ে আপনার কি কাজ সেটা তো আগে বলুন, তারপর না হয় আপনাকে সাহায্য করে দেখব। আসলে আমি পাশের রাজ্য থেকে এসেছি। আমাদের রাজ্যের রাজামশাই বিবাহ করবে, তাই আমাকে দায়িত্ব দিয়েছে যে একটা সবচেয়ে সুন্দরী মেয়ে দেখে নিয়ে যেতে ওনার জন্য। সেই সুন্দরী মেয়েকে উনি বিয়ে করে ওই রাজ্যের রানী বানাবে। তা আপনি কি খুঁজে দিতে পারবেন একটা সুন্দরী মেয়েকে? তখন মোহনবাবুর মেয়ে মনে মনে ভাবলো যে এই সুযোগ সে তো হাতছাড়া করবে না। তখনই সে ওই লোকটাকে বলল, হ্যাঁ খুঁজে দিতে পারি, কিন্তু আমার মনে হয় আমাদের গ্রামে আমার থেকে সুন্দরী মেয়ে কিন্তু আর নেই। তাই আপনি দেখেন আমাকেই কি রাজামশাইয়ের জন্য নিয়ে যাবেন? তুমি কি রাজামশাইয়ের জন্য যেতে চাও? রাজামশাইয়ের রানী হতে চাও? তাহলে আমার সঙ্গে এক্ষুনি চলো। আজকে বিকালেই রাজামশাইয়ের ভীষণ বড় করে একটা স্বয়ংবর সভার অনুষ্ঠান হবে। সেখানে অনেক মেয়ে আসবে। তুমি আমার সঙ্গে যদি এক্ষুনি যাও, তাহলে রাজামশাই হয়তো তোমাকে পছন্দ করে ফেলতে পারে। এই বলে ওই ধুতি পাঞ্জাবি পরা লোকটা গুহার মধ্য দিয়ে মোহনবাবুর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। চলো, আর দেরি করো না, এই গুহার মধ্য দিয়েই আমাদের রাজ্যে যেতে হয়। কিন্তু আমি আমার বাবা মাকে একটু বলে নেই, মা তো নেই, বাবা আর বোন, ওদেরকে একটু বলে আসি। তুমি এখানে একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। না, কাউকে বলতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, তখন হয়তো স্বয়ংবর সভার অনুষ্ঠান পার হয়ে যাবে। তাই বলছি এক্ষুনি তুমি আমার সঙ্গে চলো। ও আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে। তারা যখন ভিতরে যাচ্ছিল তখনই একটা কাঠুরে ওই গ্রামের ভিতর দিয়ে ওই পথে আসছিল। তখন সে এসে মোহনবাবুর মেয়েকে দেখে চিনতে পারে, আর সে বলে, এ কি, এ তো মনে হয় মোহনবাবুর বড় মেয়ে। তা ও ওর ভিতরে যাচ্ছে কেন? শুনেছি ওই গুহায় নাকি বড় বড় ভূতরা থাকে। ওই গুহায়ও কেন যাচ্ছে? আমি এক্ষুনি যাই, গিয়ে মোহনবাবুকে গিয়ে বলি। এই বলে ওই কাঠুরে লোকটি মোহনবাবুর বাড়িতে এসে মোহনবাবুর নাম করে হাঁকতে শুরু করে। মোহনদা, ও মোহনদা, কোথায় তুমি? শিগগিরই বাইরে এসো। সেই সময় মোহনবাবুর ছোট মেয়ে বাইরে আসে। কি গো কাকু, বাবাকে ডাকছো কেন? বাবা তো বাড়ি নেই। কি, তোর বাবা বাড়ি নেই? সর্বনাশ হয়ে গেছে রে ফুলি। তোর বড় বোন দেখি ওই গুহার মধ্যে একটা লোকের সঙ্গে ঢুকে গেছে। ওই গুহায় তো ভূত থাকে শুনেছি। এ কি বলছো কাকু তুমি? আমার দিদি গুহার মধ্যে গেছে? ওই গুহার মধ্যে তো ভূতেরা থাকে, ওই গুহার মধ্যে তো মানুষ একা একা যেতে পারে না। তাহলে কি হবে কাকু? জানি না রে মা, কি হবে। আমি তো দেখতে পেয়েই ছুটতে এসে তোদের বলতে এলাম, দেখ তোরা কি করবি। ও কাকু, দেখি বাবাকে তুমি যেন কিছু বলো না। আমি দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কি। আমি যে যাব, কিন্তু গুহার মধ্যে তো মানুষ একা একা ঢুকতেই পারে না। তুলিকা সেখানে প্রবেশ করে দেখে অনেকটা ভূত একসঙ্গে দাঁড়িয়ে আছে। সে তো হতভম্ব হয়ে যায়। এ কি, আপনি কোথায় নিয়ে এসছেন আমাকে? এ রাজ্যে তো দেখছি মানুষের বদলে ভূতের আড়ত। এ কোথায় এসেছি আমি? আমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাব। হা হা, তুমি কি ভাবছো আমিও মানুষ নাকি? দেখে নাও, আমিও একটা আস্ত পরিমাণের ভূত। এই বলে সে লোকটিও মায়া জাদুতে ভূত হয়ে যায়। দেখে নাও মেয়ে, তোমাকে ভূতের রাজ্যে নিয়ে এসেছি। রাজামশাই আজকে তোমাকে বিবাহ করবে, আর তারপর তোমাকে গিলে খাবে। আরে এ কি বলছো তোমরা? আমি এক্ষুনি এখান থেকে দৌড়ে পালিয়ে যাব। এই প্রাণ নিয়ে বাঁচতেই হবে আমাকে। এই বলে মেয়েটি যেই পালাতে যাবে, অমনি তার সামনে একটা কঙ্কাল। তুই পালাবি? আমাদের হাত থেকে তুই পালাবি? চল এক্ষুনি রাজামশাইয়ের কাছে নিয়ে যাব তোকে। রাজামশাই তোকে গিলে খাবে আজকে। রাজামশাই দেখুন, আপনার জন্য একটা নতুন শিকার এনেছি। পাশের গ্রামের থেকে একটা ফুটফুটে মেয়েকে নিয়ে এসেছি। আপনি মজা করে আজকে খাবেন। আমাকে কিন্তু কিছু একটা পুরস্কার দিতেই হবে। আরে হ্যাঁ হ্যাঁ, তোকে তো পুরস্কার দেবই। এত সুন্দর একটা মেয়েকে নিয়ে এসেছিস, পুরস্কার তো দেবই। আজ রাত্রে মেয়ে, তোমাকে আমি বিয়ে করব, তারপর তোমাকে আমি গিলে খাবো। তুমি প্রস্তুত হও। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমার বাবা আছে, বোন আছে, আমাকে ছেড়ে দাও না, আমি বাড়ি চলে যাব, আমাকে যেতে দাও। কিন্তু মেয়েটার করুণ আর্তনাদ সেখানে কেউ শুনল না। দিদিকে না খুঁজে পেয়ে ফুলি খুব কান্না কাঁদছিল একটা পুকুরের পাড়ে বসে, আর ঈশ্বরকে মনে মনে বলছিল,
হে ঈশ্বর, তুমি কেন আমার দিদিটাকে নিয়ে নিলে? কোথায় রাক্ষসের দেশে নিয়ে গেলে? ও আর কোনোদিন কি ফিরতে পারবে? তার কান্না শুনে একটা পরী উদয় হয়। হে মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? পুকুর পাড়ে বসে তোমার কান্না সহ্য করতে না পেরে আমি জল থেকে উঠে এসেছি। পরি, আর বলো না, আমার বোন ওই রাক্ষসদের খপ্পরে পড়ে লোভের বশে ওই গুহার ভিতর চলে গেছে। আমার বোনকে আমি কিভাবে উদ্ধার করব? শুনেছি কোনো মানুষ একা একা নাকি ওই গুহায় যেতে পারে না। হ্যাঁ, তুমি শুনেছো গুহায় যেতে পারে না। তুমি চিন্তা করো না, তুমি খুব ভালো মেয়ে, আমি তোমাকে খুব ভালো করেই জানি। আমি গিয়ে তোমার দিদিকে যেভাবে হোক উদ্ধারের ব্যবস্থা করছি। তুমি মন খারাপ করো না, আমি এক্ষুনি তোমার দিদিকে উদ্ধার করে নিয়ে আসবো। মেয়েটা ঘরে এসে বসে একা একা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি ভুল করেছি রে ফুলি, বাবা তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমার লোভের শাস্তি হয়তো আমি পাচ্ছি। আমি যে অন্যায় করেছি, সব সময় টাকা পয়সা চেয়ে তোমাদের কাছে যা জ্বালাতন করেছি, হয়তো ঈশ্বর সেই শাস্তি আমাকে দিচ্ছে। সেই সময় মেয়েটির কান্না শুনে সেখানে একটা পরী উদয় হয়। মেয়ে, তুমি কাঁদছো? কেঁদো না, তোমার দিদির কান্নার এতে আমি এসেছি। কি বলছো? আরে তুমি আমাকে উদ্ধার করবে মানে? তুমি কি করে জানো আমি এখানে বিপদে পড়েছি? আমি তো এখানে এসেছি কাউকে বলে আসিনি। আমি তো আমার বাবার সঙ্গে পর্যন্ত দেখা করে আসিনি। আমাকে তাহলে তুমি উদ্ধার করবে কি করে? আসলে একটু আগে তোমার দিদি পুকুর পাড়ে বসে বসে খুব কাঁদছিল, তাই সে আমাকে বলেছে তোমার কথা। তাই আমি তোমাকে উদ্ধার করতে এসি। এই নাও, এই যে জাদুর গ্লাসের তরল, এটা ওই রাক্ষসকে খাইয়ে দেবে, তাহলে দেখবে রাক্ষস সঙ্গে সঙ্গে মরে যাবে। আর তুমি এখান থেকে পালিয়ে যেও, কেমন? পরীটা জলের গ্লাসটা দিয়ে সেখান থেকে চলে যায়, আর তখন রাক্ষস সেখানে এসে উপস্থিত হয়। মেয়ে, তোমাকে আমি খাবো। তুমি কি তৈরি আছো? তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। শেষ ইচ্ছা বলতে আমার ইচ্ছা, আমাকে তো আপনি গিলে খাবেন, তাহলে খাওয়ার আগে একটু জল খেয়ে নিন, তাহলে হয়তো আমার কষ্টটা কম হতে পারে। আপনি একটু জল খেলে ভালো হয়। রাক্ষসটা মেয়েটার কথা শুনে জলটা খেয়ে নিল। যেই রাক্ষসটা জলটা খেয়ে নিল, অমনি মেঝেতে পড়ে আছাড় খেতে খেতে খানিক সময় পর রাক্ষসটি মারা যায়। তুলিও এই সুযোগে সেখান থেকে ছুটতে বাইরে বেরিয়ে পড়ে। তাদের ভূতের রাজ্য পার হয়ে ছুটতে ছুটতে সে চলে আসে এবং গুহার কাছে এসে সে বাইরে ছুটতে চলে আসে এবং তার বাড়িতে সে ছুটতে ছুটতে পৌঁছে যায়। সে মনে মনে খুব কষ্ট নিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। ওদিকে বাড়িতে তার বাবা আর বোন খুব চিন্তা করছিল। সেই সময় তুলি সেখানে যায়। তার বাবা তো তুলিকে দেখে খুবই খুশি হয়, আর তুলি তার বাবাকে বলে, বাবা, বোন, তোরা আমাকে ক্ষমা করে দে, আমি সত্যি খুব অন্যায় করেছি, যার শাস্তি ঈশ্বর আমাকে দিয়েছে। তোরা আমার ওপর আর রাগ করিস না, আমি জীবনেও কিছু চাইবো না বাবা তোমার কাছে। না তুলিমা, তুই ওরকম করে বলিস না। তুই বাড়ি ফিরে এসেছিস, এটাই আমার অনেক। আমি তো ভেবেছিলাম ঈশ্বর হয়তো কোনোদিন তোকে ফেরাবে না, কিন্তু তাও ঈশ্বর তোর আমার কাছে ফিরিয়ে দিয়েছে। বাবা, ঈশ্বর আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু সেটা তোমার ওই ফুলি মেয়ের জন্য। আমার ছোট বোন না থাকলে হয়তো আমি ফিরতেই পারতাম না। আমি সব জানি রে। তুই পরীকে বলে আমাকে তরল জল দিয়ে সব সাহায্য করেছিস। আমাকে ক্ষমা করে দাও বাবা তোমরা। আজ থেকে আমরা তিনজন ভালোভাবে থাকবো। যেভাবে তোমরা রাখবে আমি সেভাবে থাকবো। অহংকার, লোভ জিনিসটা আমার মধ্যে আর রাখবো না। দিদি, তুই যখন সব ভুলটা বুঝতে পেরেছিস, তখন আর আমাদের মধ্যে তোর ভুল স্বীকার করতে হবে না। যাক, আমরা তিনজন এবার থেকে খুব আনন্দে থাকবো। দুঃখে দিন কাটালেও আমাদের বাবা তো আমাদের সঙ্গে আছে, আর মা নেই তা কি, তুই আমার বড় দিদি, তুই তো আমার মায়ের মতো। আজ থেকে আর কোনো দুঃখ থাকবে না আমাদের, আমরা খুবই সুখে থাকবো, দেখবি দিদি।